ননি, বাড়িতে আজকে কোনো অনুষ্ঠান নাকি? না তো বড় বৌদি। তবে নারকোল কোড়া, চালের গুঁড়ো, এত সব কি হবে? বড়মা, এগুলো আমি আনিয়েছি। এবার পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস হয়নি, তাই ভাবলাম আজ বানাবো। বছরে তো একবারই এসব একটু হয়। ও হ্যাঁ, তাই তো। আমার অভ্র এসব খেতে খুব ভালোবাসে, কিন্তু ও বাড়িতে নেই বলে আর কেউ খাবে না, তাও আবার হয় নাকি? কারোর জন্য কি কিছু আটকায়? বড়মা, আমি কিন্তু না, ঠিক আছে, তোমায় কিচ্ছু বোঝাতে হবে না। তবে দোহাই তোমার, আমাকে এসবের মধ্যে জড়িও না। আমি কিচ্ছু দাঁতে কাটতে পারবো না। বড়মা, তুমি ভুল বুঝছো আমায়। আমি ভুল বুঝি কি ঠিক বুঝি তাতে কি আসে যায় কনক? তবে একটা কথা জানতে আমার খুব ইচ্ছে করছে। তুমি তো অভ্রকে ভাই বলতে, ভাই ফোঁটাও দিতে, তাহলে আজ যখন সে ভাই বাড়িতে নেই তখন এসব করতে তোমার ইচ্ছে করলো? এই তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা? আচ্ছা বেশ, আমি মেনে নিলাম, কারণ অভ্র তোমার কেউ নয়। কিন্তু ঝিলমিল, ওর মনের যে অবস্থা সেটা তো তোমার অজানা নয় কনক। তাহলে এখন তোমার ওকে সামলানো উচিত, ওর পাশে দাঁড়ানো উচিত, ওকে বোঝানো উচিত। তা না করে তুমি... বড়মা, আমি সবার কথা ভেবে এসব করছি। তোমার কি মনে হয় এই খাবার খাওয়ার বা মুখে তোলার অবস্থা কারোর আছে এ বাড়িতে? আমার অভ্রটা খুব বোকা, খুব সরল। অন্যদের কথা ভেবে নিজের ঘরটাকে জ্বালালো। কিন্তু বৌরানি তো... তাই তো, তুমি তো এবাড়ির বউরানী। তাহলে কনক, তুমি অভ্রকে বাদ দিয়ে এত সব ভাবলে কি করে? ভাইয়ের জন্য এসব বানিয়েছি বড়মা। ভাইয়ের জন্য? তাহলে অভ্র... হ্যাঁ, অভ্র কোথায়? বড়মা, ও আজ আমাকে কথা দিয়েছে, ও ভাইকে নিয়ে ফিরবে। ও অফিসে যাওয়ার আগে ভাইয়ের কাছে যাবে। তুমি সত্যি বলছো? আর আমি কিছু না বুঝে শুনে তোমাকে কতগুলো কথা শোনালাম। আমি কিছু মনে করিনি বড়মা। ভাইকে বাদ দিয়ে আমরা কোনো আনন্দ করতে পারি বলো? সার্থকী বলেছিল বটে, কিন্তু অভ্রকেও ফেরাতে পারবে? নিশ্চয়ই পারবে বড়মা। ছোট জানে? আমি সব জানি মিস্টার মিত্র। আমার আর আপনার আলাপ তো আজকের নয়, আপনার অনেক অপকর্মের সাক্ষী আমি। আর এটাও জেনে রাখুন, আপনি যদি মুখ না খোলেন, যদি সবটা সত্যি না বলেন, তাহলে আমি আপনার এগেনস্টে কোর্টে দাঁড়িয়ে বলবো যে আপনি পুজোর সময় নিজে আমাকে কিডন্যাপ করেছিলেন। শুধু তাই তো নয়, আপনি সার্থকীর গাড়িতে বম রেখেছিলেন। কোনো প্রমাণ আছে কি তার? আমার কথা এখনো শেষ হয়নি মিস্টার মিত্র। আপনারা আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে আপনি সাধু সেজে কনককে কিডন্যাপ করেছিলেন। এই কোনো কিছুই অস্বীকার করবার জায়গায় নেই। উনি কিচ্ছু করেনি, সব অভিযোগ নিয়ে। আপনাকে স্পটে ধরা হয়েছে মিস্টার মিত্র, আপনি অস্বীকার করতেই পারবেন না। আর এবারে আপনি এমন ভাষা ভেসেছেন যে আপনাকে আপনার গডফাদারও রক্ষা করতে পারবে না। দেখুন মিস্টার মিত্র, পুলিশ আপনার পেট থেকে অন্যভাবে কথা বের করতে পারবে হয়তো, কিন্তু আমি আপনাকে নিয়ে কনসার্ন নই, কারণ আমি জানি যে আপনি যেটাই করেছেন সবটাই অরুণীশ চ্যাটার্জির ইনস্ট্রাকশনে। আপনি শুধু সেটাই স্বীকার করুন। তাতে লাভটা কি? আপনারা ছেড়ে দেবেন আমাকে? না, কিন্তু আপনার শাস্তিটা খানিকটা লাঘব করতে পারি। কেন অন্য একজনের পাপ বয়ে বেড়াচ্ছেন মিস্টার মিত্র? বরং যে আপনার থেকে বেশি দোষ করেছে, বেশি দোষী, তাকে শাস্তি পেতে খানিকটা সাহায্য করুন না। মিস্টার মিত্র, চুপ করে থাকলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না, এটুকু জেনে রাখুন।
এটাই হয়তো আপনার শেষ সুযোগ মিস্টার মিত্র। ছোট বৌদি, ও কিছু বললো? রাজি হলো সাক্ষী দিতে? মুখে তো কিছু বললো না পার্থ। এদিকে ড্রাইভার মুখ খুলছে না, অদ্ভুত রিজিট হয়ে আছে। তবে একটা কথা স্বীকার করেছে যে আমার কেসটা পুরোটাই সাজানো। মানে এসবের পেছনে কে আছে সেটা বললো? তো বলছে চিনতেই পারছে না, তবে সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল, কারণ এই গোটা ষড়যন্ত্রেরও ছোট্ট একটা পার্ট। তো এই সব কিছুর পেছনে একজন মানুষ, সেটা সবাই জানে, কিন্তু কেউ ওর এগেন্স্টে মুখ খুলছে না। ছোট বৌদি, তার মানে কি প্রতির শাস্তি হবেই না পারতো? একটা মানুষ এই সব কিছুর পেছনে রয়েছে। প্রথমে আমাকে মারতে চেয়েছিল, সেটা না পেরে এখন ছায়ার মতন অপরাজ কতদিন বাড়িতে নেই পারতো আমি ভাবতে পারি না। আমি তো শুনলাম ছোট বৌদি যে সাতুকে গেছে ওগুলোকে আনতে, ও অবশ্যই নিয়ে আসবে। আপনি প্লিজ চিন্তা করবেন না। আর শোন না, বসুন প্লিজ। তুই এখানে অনেক বড় হয়ে গেছিস তুই, না রে? আমাদের ছাড়া একাই থাকতে শিখে গেছিস তুই। তবে তুই এসব জানলি কি করে? তোকে ঠটে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে আমার। সিরিয়াসলি বলছি, তোকে দেখেই আমার মনে হচ্ছে ইডিয়েট। বাড়ি ছেড়ে বাড়ি থাকতে ভালো লাগছে তোর? তুই আগে বল, তুই কি করে জানলি আমি এখানে আছি? প্রশ্ন করছিস কি আবার? তোকে আমি এখান থেকে নিয়ে যেতে এসেছি, তুই যাবি আমার সাথে। চল। দাঁড়া, বৌরানী কেমন আছে? বৌরানীর শরীর ভালো আছে? আর ছোট মা কেমন আছে? তুই নিজে গিয়ে দেখবি, চল। ওরা তোকে ছাড়া কেমন আছে? একটা ফোন একটা ফোন করে কারো কথা জিজ্ঞেস করিসনি তুই, বলার প্রয়োজন মনে করিসনি তুই কোথায় আছিস, আর এখন আমাকে দেখে তোর মনে হলো সবার কথা। আমি বেরিয়ে আসার পর আশা করি বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তাই মনে হয় তোর? কি ভাবিস তুই? তোকে ছাড়া বাড়িতে সবাই খুব ভালো আছে? লজ্জা থাকলে এই প্রশ্নটা তুই করতিস না। যাই হোক, এখানে এসব কথা না বলাই ভালো। তুই চল। আমি যাবো না দাদা ভাই। একজনের উপর অভিমান করে তুই? তো দুটো বাচ্চা মেয়ে আছে অভ্র। ভাগ্যিস ওদের বোঝার মতন এখনো কোনো বোধ হয়নি। তোর তো আছে, তাহলে তুই কেন এরকম করছিস? অভ্র, তোর দাদাভাই যখন বলছে তুই শোন, বাড়ি চলে যা। আমাদের মাঝখানে প্লিজ তুমি কোনো কথা বলো না, প্লিজ। সরি, আপনারা কথা বলুন। আমি এখানে কোনো বাড়তি কথা শুনতে আসিনি আর বলতেও আসিনি। আমি তোকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আর তুই আসবি আমার সাথে। আমার যাওয়ার হলে আমি অনেকদিন আগেই চলে যেতে পারতাম দাদা ভাই। অব্র, আমার আর কনকের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক অনেক কিছু ঘটেছে। তুই সেটা জানিস খুব ভালো করে, অনেকবার হয়েছে। তিস্তা আমাদের মাঝখানে থার্ড পার্সন হয়ে ঢুকেছিল, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে ভুল বোঝাবুঝির মতন কিচ্ছু নেই দাদা ভাই। তোর নিজেকে বোঝার আছে। কেন আমি সব সময় বুঝে চলবো? আরে বাবা, কাউকে একজনকে তো বুঝতেই হবে। কনক আমার লাইফে আসার পর আমি তিস্তার সাথে জড়িয়েছিলাম, আমাদের রিলেশনশিপ ছিল। তাও কনক আমার উপর বিশ্বাস হারায়নি। তুই বৌরানী
সাথে ঝিলমিলের তুলনা করছিস দাদা ভাই?